নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে দ্য ওয়ার্ল্ড টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বর্তমানে ভারত সফরে চীনের বিদেশমন্ত্রী। এরই মধ্যে মঙ্গলবার চীনের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে দাবি করে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত সর্বদা এক চীনী নীতিতে বিশ্বাসী। তাইওয়ানকে নয়াদিল্লি চীনের অংশ বলে মনে করে। যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হয়। এরপর ট্রাম্প জানালেন, ইউক্রেনে মার্কিন সেনা পাঠাচ্ছেন না। যুদ্ধ করতে করতে ক্লান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কিন্তু তারপরেও তিনি কোনো চুক্তি করতে রাজি নন, এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি চায় হামাস, তাদের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইসরায়েল। ভারত ও চীনের সম্পর্কের উন্নতিতে এক বড় পদক্ষেপ। মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই মুখোমুখি বৈঠকে বসেন। সেখানে সীমান্ত সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে দুই দেশের মতামত এক হয়েছে বলেই খবর। ভারত ও চীনের সম্পর্কের উন্নতিতে এক বড় পদক্ষেপ। মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই মুখোমুখি বৈঠকে বসেন। সেখানে সীমান্ত সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সীমান্ত বিরোধ মেটাতে উভয় দেশের স্বার্থ রক্ষা করে একটি ন্যায়সঙ্গত এবং টেকসই সমাধান খোঁজা হবে। সেই লক্ষ্যে বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে। তারা সীমান্ত সমস্যার স্থায়ী সমাধানের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কাজান সম্মেলনে যে ঐক্যমত তৈরি হয়েছিল তা বর্তমানে বাস্তবায়নের পথে। 23তম আলোচনার পর থেকে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রয়েছে। এবার 24তম বিশেষ প্রতিনিধি বৈঠকে সীমান্তে শান্তি রক্ষা এবং দীর্ঘমেয়াদী সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে। 2005 সালের সীমান্ত চুক্তির ভিত্তিতেই ন্যায্য, যুক্তিসঙ্গত এবং পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের খসড়া তৈরি হবে। এই বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত চীন সম্পর্ক ইতিবাচক পথে এগোচ্ছে এবং তার মূল কারণ পারস্পরিক শ্রদ্ধা। ওয়াং ইও একই বার্তা দেন, যা দুই দেশের মধ্যে নতুন আস্থার সঞ্চার করেছে। ভারতের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশ খুব শীঘ্রই সরাসরি বিমান পরিষেবা চালু করবে। পাশাপাশি কৈলাস মানস সরোবর যাত্রার পরিধি বাড়ানো হবে, যাতে আরও বেশি ভারতীয় তীর্থযাত্রী সহজেই যেতে পারেন। শুধু তাই নয়, দীর্ঘদিন বন্ধ থাকা সীমান্ত বাণিজ্য ফের শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিপুলেক পাস, শিবকিলা এবং নাথুলা, এই তিনটি নির্দিষ্ট রুট দিয়ে আবারও সীমান্ত বাণিজ্য শুরু হবে। এই বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। আগামী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন চীনের বিদেশমন্ত্রী। ইতিমধ্যেই সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন মোদী। 3 বছর পর ভারতে সফরে এসেছেন চীনের বিদেশমন্ত্রী। বিশেষজ্ঞরা মনে করছেন, গালওয়ান সংঘর্ষ পরবর্তী বরফ গলতে শুরু করছে। আগামী 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী চীন সফরে যাবেন। মনে করা হচ্ছে, এই দ্বিপাক্ষিক সফর দুই দেশের সম্পর্ককে নতুন দিশা দেখাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গালওয়ান সংঘর্ষ পরবর্তী দীর্ঘ উত্তেজনার পর ভারত চীন সম্পর্কের বরফ গলছে। সীমান্ত বিরোধ, তীর্থযাত্রা, বিমান যোগাযোগ, বাণিজ্য থেকে শুরু করে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ, সব ক্ষেত্রেই নতুন দিগন্ত খুলছে দুই দেশের সম্পর্ক। হাই নিউজ নেটওয়ার্ক। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই বর্তমানে ভারত সফর করছেন। দুদিনের সফরে নয়াদিল্লি এসেছেন তিনি। এর মধ্যেই মঙ্গলবার চীনের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে দাবি করল, সোমবার বেজিংয়ে ওয়াং এর সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত সর্বদা এক চীনী নীতিতে বিশ্বাসী। তাইওয়ানের নয়াদিল্লি চীনের অংশ বলেই মনে করছে ভারত। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই বর্তমানে ভারত সফর করছেন। দুদিনের সফরে নয়াদিল্লি এসেছেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার চীনের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে দাবি করল, সোমবার বেজিংয়ে ওয়াং ইর সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত সর্বদা এক চীনী নীতিতে বিশ্বাসী। তাইওয়ানকে নয়াদিল্লি চীনের অংশ বলে মনে করে। বেজিংয়ে সোমবার জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে চীনের বিদেশমন্ত্রী মঙ্গলবার সকালে নয়াদিল্লি এসেছেন। মঙ্গলবার তিনি বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। তাইওয়ান নিয়ে ভারতকে জড়িয়ে বেজিংয়ের দাবি সম্পর্কে নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের আধিকারিকেরা এখনও কোনো মন্তব্য করেনি। জয়শঙ্কর তাইওয়ানকে চীনের অংশ বলে মেনে নিয়ে থাকলে 17 বছর পর ভারত অবস্থান বদল করল বলা চলে।
এতে তাইওয়ানের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি ভারতের ওপর চটবে বলে কূটনৈতিক মহল মনে করছে। তাইওয়ানের বক্তব্য, তারা একটি স্বাধীন সার্বভৌম দেশ। 2008-এর আগে পর্যন্ত বেজিংয়ের এক চীন নীতি নিয়ে কোনো আপত্তি ছিল না ভারতের। তাইওয়ানকে চীনের অংশ বলে মানত ভারত। ওই বছর পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। চীন জম্মু কাশ্মীর, লাদাখ ও অরুণাচল প্রদেশের বাসিন্দাদের স্টেপল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিলে স্টেপল ভিসা দেওয়া হয় বিতর্কিত এলাকার বাসিন্দাদের। চীনের সিদ্ধান্তের অর্থ দাঁড়ায় তারা জম্মু কাশ্মীর, লাদাখ এবং অরুণাচলকে ভারতের অংশ বলে মনে করে না। সেই থেকে ভারতও তাইওয়ানকে চীনের অংশ বলে মানতে অস্বীকার করে। সেই অবস্থানের বদল ঘটে 2018 সালে। ওই বছর এয়ার ইন্ডিয়া তাদের তাইওয়ান ফ্লাইটের রুটের নাম বদল করে চাইনিজ তাইপেই রাখে। কূটনৈতিক মহলের একাংশের মতে জয়শঙ্কর তাইওয়ানকে চীনের অংশ বলে মেনে নিয়ে থাকলে তা নতুন কোনো সিদ্ধান্ত বলা যাবে না, তবে অবশ্যই আগের অবস্থানে ফিরে যাওয়ার ইঙ্গিত। এক চীন হল 1949-এ যাত্রা শুরু করা পিপলস রিপাবলিক অফ চায়না। তাইওয়ান সেই চীনের অংশ ছিল। সেই চীনের সঙ্গেই 75 বছর আগে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়, যে কারণে তাইওয়ান এবং ভারত একে অপরের দেশে কোনো দূতাবাস স্থাপন করেনি। হাই নিউজ নেটওয়ার্ক। যুদ্ধ করতে করতে ক্লান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কিন্তু তারপরেও তিনি কোনো চুক্তি করতে রাজি নন, এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ করতে করতে ক্লান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কিন্তু তারপরেও তিনি কোনো চুক্তি করতে রাজি নন, এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এও মনে করেন ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করবেন পুতিন। গত 15 আগস্ট আলাস্কার অ্যাঙ্করেজে মার্কিন সেনাঘাঁটি জয়েন্ট বেস এলমেনডর্ফ রিচার্ডসনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে নিজের শর্তের কথা জানিয়ে মস্কো ফিরে গিয়েছেন পুতিন। তারপর সোমবার হোয়াইট হাউসে ওভাল অফিসে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেছিলেন ট্রাম্প। শুধু জেলেনস্কি নয়, সেই বৈঠক ছিল আদতে তারকা খচিত। ওভাল অফিসে বৈঠকে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেইন এবং নেটোর মহাসচিব মার্ক রুট। উদ্দেশ্য একটাই, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান। কিন্তু সেই অবসানের পথ কতটা মসৃণ হবে, আদৌ কোনো রফাসূত্র বার হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে অনেকের মনে। পুতিনকে নিয়ে সংশয় রয়েছে ট্রাম্পের মনেও, তা তিনি গোপনও করেননি। তবে ট্রাম্পের কথায় প্রেসিডেন্ট পুতিন কি ভাবছেন তা আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানতে পারব। সম্ভবত তিনি চুক্তি চান না। যদি তা না হয় তবে পুতিন একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। এক সংবাদ মাধ্যম সংস্থার সাক্ষাৎকারে ট্রাম্প ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এবং পুতিনের মতিগতি নিয়ে নানা সম্ভাবনার কথা বলেছেন। যুদ্ধ অবসানের প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মত, আমার মনে হয় না এটা সমস্যা হবে। আমার মনে হয় পুতিন ক্লান্ত সকলেই। ট্রাম্প এও মনে করেন পুতিন এবং জেলেনস্কির মধ্যে সম্পর্ক একটু ভালো হতে পারে, দুজনকেই একটু নমনীয় হতে হবে। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, বৈঠক শেষে আমি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছি। পাশাপাশি জেলেনস্কি এবং পুতিনের মধ্যে একটি বৈঠকের প্রস্তাবও দিয়েছি। ইতিমধ্যেই সেই বৈঠকের তোড়জোড় শুরু করা হচ্ছে। সেই বৈঠক হওয়ার পর আমরা একটি ত্রিপাক্ষিক বৈঠক করব। সেখানেই দুই রাষ্ট্রপ্রধান থাকবেন এবং আমিও থাকব। ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেই দেশে সেনা পাঠাবে না আমেরিকা। তিনি বলেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সহ অন্যেরা ইউক্রেনে সেনা পাঠাতে চায়। আমি মনে করি না তাতে কোনো সমস্যা হতে পারে, তবে আমেরিকা সেনা পাঠাবে না ইউক্রেনে। অন্যদিকে নোবেল পুরস্কারের পর এবার ট্রাম্পের কণ্ঠে শোনা গেল স্বর্গে যাওয়ার কথা। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যদি তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সক্ষম হন তবে স্বর্গে যেতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হয়। সেই বৈঠকের পর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয় ইউক্রেনের মার্কিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প, কিন্তু সেই জল্পনার অবসান ঘটালেন ট্রাম্প নিজেই। একসঙ্গে এমন তারকার সমাবেশ সাম্প্রতিককালে দেখেনি হোয়াইট হাউস। সৌজন্যে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক। ওভাল হাউসে দ্বিপাক্ষিক আলোচনার পরে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করেন তারা। সেখানে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেইন এবং নেটোর মহাসচিব মার্ক রুট।
কিন্তু যুদ্ধবিরতির চাবিকাঠি যার হাতে সেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ওভাল অফিসে ছিলেন না। গত 15ই আগস্ট আলাস্কার অ্যাঙ্করেজে মার্কিন সেনাঘাঁটি জয়েন্ট বেস এলমেনডর্ফ রিচার্ডসনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে নিজের শর্তের কথা জানিয়ে মস্কো ফিরে গিয়েছেন। বস্তুত ক্রেমলিনের বাসিন্দার কোর্টেই যে এখন যুদ্ধবিরতির বল, সেই বার্তা দিয়েছেন ট্রাম্প স্বয়ং। জেলেন্সকির সঙ্গে বৈঠকের পর নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, বৈঠক শেষে আমি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছি। পাশাপাশি জেলেন্সকি এবং পুতিনের মধ্যে একটি বৈঠকের প্রস্তাবও দিয়েছি। ইতিমধ্যে সেই বৈঠকে তোড়জোড় শুরু করা হচ্ছে। সেই বৈঠক হওয়ার পর আমরা একটি ত্রিপাক্ষিক বৈঠক করব। সেখানে 2 রাষ্ট্রপ্রধান থাকবেন এবং আমিও থাকব। সেই সঙ্গে ট্রাম্পের মন্তব্য, প্রায় 4 বছর ধরে এই যুদ্ধ চলছে। রাশিয়া ইউক্রেনের সঙ্গে এই বৈঠক খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আমি আবারও সকলকে ধন্যবাদ জানাই। তাৎপর্যপূর্ণভাবে জেলেন্সকির সঙ্গে বৈঠকের আগে ইউক্রেনের 2 আবদার খারিজ করেন ট্রাম্প। সোমবার সকাল 6:47 সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি জানিয়ে দেন, 2014 সালে রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ড ক্রাইমিয়া আর ফেরত পাবে না ইউক্রেন। পাশাপাশি ইউক্রেনের দীর্ঘদিনের আর্জি খারিজ করে ট্রাম্প ঘোষণা করেন, আমেরিকা নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর অন্তর্ভুক্ত হতে পারবে না জেলেন্সকির দেশ। ঘটনাচক্রে পুতিন ওই জোড়া শর্তের কথা 15ই আগস্ট আলাস্কায় জানিয়েছিলেন ট্রাম্পকে। এই আবহে মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসে জেলেন্সকি ইউক্রেনের নিরাপত্তার বিষয়টিতেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলেই মার্কিন সংবাদ মাধ্যমের একাংশের দাবি। সোমবার জেলেন্সকির সঙ্গে বৈঠকের ঠিক আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেছেন, ইউরোপীয় দেশগুলির নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে যে কোনো সামরিক পদক্ষেপের নেতৃত্ব দিতে আমেরিকা প্রস্তুত। ট্রাম্পের এই মন্তব্য আদতে ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনের ইঙ্গিত কিনা তা নিয়ে জল্পনা দানা বেঁধেছিল বৈঠক শুরুর আগেই। কিন্তু মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প জানিয়েছে, যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেই দেশে সেনা পাঠাবে না আমেরিকা। তিনি বলেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সহ অন্যান্যরা ইউক্রেনে সেনা পাঠাতে চায়। আমি মনে করি না তাতে কোনো সমস্যা হতে পারে, তবে আমেরিকা সেনা পাঠাবে না ইউক্রেনে। ট্রাম্পের দাবি, ইউক্রেনের নিরাপত্তার জন্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে থাকবে ইউরোপীয় দেশগুলি, তবে আমেরিকাও তাদের সাহায্য করবে। তবে মার্কিন সেনা না পাঠালেও ইউক্রেনকে $9,000 কোটি মার্কিন অস্ত্র বিক্রির বিষয়টি ওভাল অফিসের শান্তি বৈঠকেই চূড়ান্ত করে ফেলেছেন ট্রাম্প। জেলেন্সকি জানিয়েছেন, মার্কিন অস্ত্র কিনতে কিভকে অর্থ সাহায্য করবে ইউরোপের দেশগুলি। শীঘ্রই মুখোমুখি বসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। তবে এই বৈঠকে কোনো আগাম শর্ত চাপানো যাবে না। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে তা স্পষ্ট করেছেন জেলেন্সকি নিজেই। সোমবার প্রথমে জেলেন্সকির সঙ্গে একান্ত বৈঠক সারেন ট্রাম্প, পরে ইউরোপীয় নেতারাও যোগ দেন বৈঠকে। দ্বিতীয় বৈঠকটি চলাকালীনই তা মাঝপথে থামিয়ে পুতিনকে ফোন করেন ট্রাম্প। সংবাদ মাধ্যম CNN সূত্রের খবর, একটি ত্রিপাক্ষিক বৈঠকের জন্য পুতিনকে প্রস্তাব দেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। গাজায় যুদ্ধবিরতি চায় হামাস, তাদের নতুন প্রস্তাব পর্যালোচনা করেছে ইসরায়েল। নতুন এই প্রস্তাবে 60 দিনের জন্য যুদ্ধবিরতি এবং গাজায় হামাসের হাতে থাকা অর্ধেক ইসরায়েলি জিম্মি মুক্তির কথা বলা হয়েছে। গাজায় যুদ্ধবিরতি চায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, তাদের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের 2 কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। নতুন এই প্রস্তাবে 60 দিনের জন্য যুদ্ধবিরতি এবং গাজায় হামাসের হাতে থাকা অর্ধেক ইসরায়েলি জিম্মি মুক্তির কথা বলা হয়েছে। গত সপ্তাহে ইসরায়েল গাজা নগরের নিয়ন্ত্রণে নিতে নতুন হামলার পরিকল্পনা ঘোষণা করার পর থেকে যুদ্ধবিরতির প্রচেষ্টা নতুন করে গতি পায়। যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে পরোক্ষ আলোচনা আবার শুরু করার জন্য হামাস ও ইসরায়েলকে চাপ দিতে শুরু করে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী মিশর এবং কাতার। হামাসের এক কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে ইসরায়েলি 10 জন জীবিত জিম্মি এবং 18 জন মৃতদেহের বিনিময়ে ইসরায়েলে কারাবন্দী দণ্ডপ্রাপ্ত 200 জন ফিলিস্তিনি ও অনির্দিষ্ট সংখ্যক নারী ও অপ্রাপ্তবয়স্ক বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়টি রয়েছে। মিসরের 2 জন নিরাপত্তা সূত্র এবং তথ্য নিশ্চিত করেছে এটি। ওই সূত্রে বলা হয়েছে, হামাস আরও কয়েক হাজার বন্দীর মুক্তি চেয়েছে। গত জুলাই দুপক্ষের মধ্যে সর্বশেষ পরোক্ষ আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। ওই আলোচনার ব্যর্থতার জন্য উভয় পক্ষ একে অপরকে দায়ী করে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত রূপরেখা ইসরায়েল আগে মেনে নিলেও কিছু বিষয় নিয়ে মতবিরোধের কারণে আলোচনা অচল হয়ে পড়ে। ফিলিস্তিনি ভূখণ্ড গাজা নগরে নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলের পরিকল্পনার সমালোচনা করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এছাড়া গাজায় বসবাসরত আনুমানিক 10 লাখ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কথা উঠলেও মাঠ পর্যায়ে যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত দেখা যায়নি।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে গতকাল মঙ্গলবারও ইসরায়েলের গুলিবর্ষণ, ট্যাঙ্কের গোলাবর্ষণ এবং বিমান হামলায় অন্তত 20 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় 61,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল সম্ভাব্য নতুন সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর গত রোববার হাজার হাজার মানুষ ইসরায়েলে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধ ও গাজায় আটক থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তির দাবি জানান। দুই ইসরায়েলি কর্মকর্তার মতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শিগগিরই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করবেন আশা করা হচ্ছে। তবে তিনি তার কট্টর ডানপন্থী জোট সঙ্গীদের চাপের মুখে রয়েছেন, যারা হামাসের সঙ্গে কোনো যুদ্ধবিরতির বিরোধিতা করছে। মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গভির বলেছেন, হামাস পরাজিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত। হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা যে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছেন তা একটি অন্তর্বর্তীকালীন চুক্তি, যা যুদ্ধ শেষ করার লক্ষ্যে ভবিষ্যৎ আলোচনার পথ প্রশস্ত করবে। আলোচনার সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র জানিয়েছে, আগের দফাগুলোর বিপরীতে এবার হামাস কোনো অতিরিক্ত শর্ত ছাড়াই প্রস্তাবটি মেনে নিয়েছে। তবে যুদ্ধ শেষ করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা এখনও অনেক দূরে বলে মনে হচ্ছে, কারণ শর্তগুলোর মধ্যে এখনও বড় ফারাক রয়ে গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেই অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করেছেন প্রধানমন্ত্রী। গত কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকার প্রেক্ষিতেই এই কথা বলেন তিনি। অস্ট্রেলিয়া ইসরায়েল সম্পর্ক টানাপোড়েনের শুরু হয় গত সোমবার। এদিন দক্ষিণপন্থী ইসরায়েলি রাজনীতিক শিমচার রথম্যানের অস্ট্রেলিয়ায় এক সফরকে সামনে রেখে সেদিন দেশটির সরকার তার ভিসা বাতিল করে। অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে তার বক্তব্য দেওয়ার কথা ছিল। জবাবে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নিযুক্ত অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে। রথম্যানের ভিসা বাতিল করার কয়েক ঘণ্টা পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানান, তিনি ক্যানবেরায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসকে নির্দেশ দিয়েছেন যেন অস্ট্রেলিয়ার যে কোনো সরকারি ভিসার আবেদন খুব সতর্কভাবে পরীক্ষা করা হয়। এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা নেতানিয়াহুর মন্তব্যের সমালোচনা করে বলেন, এসব মন্তব্য আসলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর জন্য এক উপহার। ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, নেতানিয়াহুর সঙ্গে মুখোমুখি হওয়ার বিষয়টি আজকের গণতান্ত্রিক বিশ্বে একজন নেতাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। তিনি পশ্চিমা বিশ্বের সবচেয়ে বিষাক্ত রাজনীতিক। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক মন্ত্রী টনি বার্ক বলেন, নেতানিয়াহু আসলে ক্ষোভ প্রকাশ করছেন, কারণ ক্যানবেরা সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার সঙ্গে যোগ দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। গত বুধবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে টনি বার্ক বলেন, শক্তি মানে কত মানুষকে আপনি উড়িয়ে দিতে পারবেন বা কত জনকে না খাইয়ে রাখতে পারবেন তা নয়। চলতি অগাস্টের শুরুতে অস্ট্রেলিয়া ঘোষণা দেয় তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। সে সময় প্রধানমন্ত্রী আলবানিস বলেন, যুদ্ধের কারণে নিরীহ মানুষের উপর যে প্রভাব পড়ছে তা অস্বীকার করছেন নেতানিয়াহু। আলবানিস আরও বলেন, গাজায় আমরা সাহায্য বন্ধ হয়ে যাওয়া দেখেছি এবং তারপর খাবার ও পানীয়র জন্য লাইনে দাঁড়ানো মানুষ মারা যাচ্ছেন, এসব সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে এই পর্যন্ত 147টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার একই ধরনের সিদ্ধান্ত ঘোষণার 2 সপ্তাহ পর অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেয়। এই ঘোষণার পর নেতানিয়াহু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল মাখো আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি তাদের গণহত্যাকারী, ধর্ষক, শিশু হত্যাকারী এবং অপহরণকারীদের পাশে দাঁড়ানোর জন্য অভিযুক্ত করেন। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্দুর চলাকালীন ভারতের মিসাইলের ভয় করাচি বন্দর খালি করে পালিয়েছিল পাক নৌবহর। করাচি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ইরানের কাছে গদর বন্দরে গিয়ে লুকায় পাক নৌবাহিনীর বীর পুরুষেরা। এবার সামনে এলো সেই ঘটনার স্যাটেলাইট ইমেজ। এই তথ্য সামনে আসতেই নতুন করে হাসির খোরাক পাকিস্তান।
ভীতু কাপুরুষ পাকিস্তান, তার প্রমাণ আবারও মিলল। অপারেশন সিন্দুর চলাকালীন ভারতের মিসাইলের ভয়ে করাচি বন্দর খালি করে পালিয়েছিল পাক নৌবহর। করাচি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ইরানের কাছে গদর বন্দরে গিয়ে লুকায় পাক নৌবাহিনীর বীরপুঙ্গবরা। এবার সামনে এলো সেই ঘটনার স্যাটেলাইট ইমেজ। এই তথ্য সামনে আসতেই নতুন করে হাসির খোরাক হয়ে উঠল পাকিস্তান। পেহেলগাঁও জঙ্গি হামলার 26 জনের মৃত্যুর বদলা নিতে 6 থেকে 7 মে রাতে পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরে 9 জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। এরপর পাল্টা ভারতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। শুরু হয় যুদ্ধ। সেই সময় শোনা যাচ্ছিল পাকিস্তানে করাচি বন্দরে হামলা চালাতে পারে ভারত। তবে শেষ পর্যন্ত সেখানে হামলা না করলেও তটস্থ হয়েছিল পাক নৌসেনা। মিসাইল হামলার ভয়ে করাচি বন্দর খালি করে ইরানের কাছে গদর বন্দরে পালিয়ে যায় পাকিস্তানের যুদ্ধ জাহাজগুলি। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের তরফে সেই সময়ের এক স্যাটেলাইট ইমেজ সামনে আনা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে গদর বন্দরে ভিড় জমিয়েছে পাকিস্তানের সমস্ত যুদ্ধ জাহাজ। কার্যত খালি করাচি বন্দর। ভারত পাক যুদ্ধে পাকিস্তানের করাচি বন্দরে শেষবার 1971-এর যুদ্ধের সময় হামলা চালিয়েছিল ভারত। সেই সময় কার্যত গুড়িয়ে যায় করাচি। সেই অভিযানের প্রধান দক্ষিণ নৌ কমান্ডার প্রাক্তন প্রধান ভাইস অ্যাডমিরাল এসসি সুরেশ বাঙ্গারা বলেন, নিয়ম অনুযায়ী 7 মে অপারেশনের পর ওদের 3 বাহিনীর সতর্ক থাকা উচিত ছিল। তবে স্যাটেলাইট ইমেজে স্পষ্ট যে হামলার ভয়ে লেজ গুটিয়ে পালানোর রাস্তা নিয়েছিল তারা। অবশ্য অস্ত্রের লড়াইয়ে এটে উঠতে না পারলেও মুখের লড়াইয়ে কোনো খামতি ছিল না পাকিস্তানের। দফায় দফায় পরমাণু হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। এমনকি সংঘর্ষ বিরতির পর মিথ্যে যুদ্ধ জয়ের বিজয় উৎসবও করেছে। যুদ্ধের সময় লাগাতার ভারতের সেনাঘাঁটি ধ্বংসের মিথ্যে দাবি করেছে তারা। অথচ ভারতের জবাবি হামলায় পাকিস্তানের নূর বায়ুসেনা ঘাঁটি সহ 13টি সেনাঘাঁটি যে ধ্বংস হয়েছিল তা প্রমাণিত সত্য। এসবের মাঝে এবার নতুন স্যাটেলাইট ইমেজ স্পষ্ট করে দিল মিথ্যার ঢাক পেটানো পাকিস্তানের কাপুরুষতা। হাই নিউজ নেটওয়ার্ক। ভয়াবহ পথ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আগুন ধরে গেল একটি বাসে। ওই ঘটনায় অন্তত 71 জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। তাদের মধ্যে 17টি শিশুও ছিল। ভয়াবহ পথ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আগুন ধরে গেল একটি বাসে। অন্তত 71 জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। তাদের মধ্যে 17টি শিশুও ছিল। ইরান থেকে বিতাড়িত আফগানদের একটি দল ওই বাসে কাবুল যাচ্ছিলেন। আচমকাই ঘটে গেল এমন দুর্ঘটনা। পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ঘটেছে এই দুর্ঘটনাটি। সেখানকার পুলিশের তরফে জানানো হয়েছে এই দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার। বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলেই দাবি। দুর্ঘটনার কারণ হিসেবে চালকের অসাবধানতার কথাই বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কিভাবে বাসটিতে দাউ দাউ করে আগুন ধরে গিয়েছিল। হেরাত প্রদেশের প্রশাসনের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ জাইদি জানাচ্ছেন, বাসে থাকা সমস্ত যাত্রী পরিযায়ী। তারা ইরান থেকে সীমান্ত পেরিয়ে কাবুলে যাচ্ছিল। ইসলাম কালা থেকে তারা বাসে উঠেছিলেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটে গেল এই দুর্ঘটনাটি। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি সোমবার ঘোষণা করেছিলেন, সেই দেশে থাকা 8 লক্ষ পরিযায়ীকে আগামী মাসের মধ্যেই ফেরত পাঠানো হবে, যাদের মধ্যে সংখ্যাগুরুই আফগানিস্তানি। হাই নিউজ নেটওয়ার্ক। ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।